কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 12 এর ব্লক পি অর্থাৎ পি ব্লকের আমরা যে ভিডিও দিচ্ছিলাম তার অলরেডি আমরা গ্রুপ 15, গ্রুপ 16 এবং গ্রুপ 17 এর একটা ভিডিও দিয়েছি। আজকে আমরা আনছি গ্রুপ 17 এর দ্বিতীয় তথা গ্রুপ 17 লাস্ট ভিডিও। সঙ্গে একটা কথা বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একেবারে গ্রুপ 15 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়া দরকার তার একটি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। আমরা এর আগে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক শুধুমাত্র দিতাম, এবার থেকে আমরা পদ্ধতি একটু বদল করেছি। তোমাদেরই সুবিধার জন্য আমরা একেবারে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো সমস্ত ডাউনলোড করে নিতে পারবে। এবং সঙ্গে বলি, এর পরবর্তীকালে অর্থাৎ এই ভিডিও আসার পর থেকে দেখবে 12 এর ভিডিওর ফ্রিকোয়েন্সি আমাদের চ্যানেলে বাড়বে। অর্থাৎ আমরা চেষ্টা করবো আরো দ্রুত অন্ততপক্ষে সপ্তাহে 3 থেকে 4টি 12 এর ভিডিও এবং 12 এর প্রতিটা অংশকে ভিডিওতে কভার করতে, অর্থাৎ ফিজিক্যাল, অর্গানিক এবং ইনঅর্গানিক 3টে সেকশন থেকেই আমরা ক্রমাগত ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা রাখবো তোমরা আমাদের সেই ভিডিওগুলি সম্পূর্ণ দেখে আমাদের পাশে থাকবে। সেই আশা রেখে শুরু করছি গ্রুপ 17 এর সেকেন্ড তথা লাস্ট ভিডিও। গ্রুপ 17 এ আমরা আগের দিনকে হ্যালোজেনের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত আলোচনা করব ফ্লুরিনের যে অস্বাভাবিক আচরণ, তার কারণ, তার ফল কি হয়। সঙ্গে অবশ্যই আলোচনা করব ক্লোরিনের কিছু গুরুত্বপূর্ণ অংশ এবং সবার শেষে আলোচনা করব ইন্টার হ্যালোজেন বা যে অন্ত হ্যালোজেনগুলি আছে তাদের সম্পর্কে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং যে অক্সি অ্যাসিড রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো, কারণ যেগুলো শুধুমাত্র বিক্রিয়া, যেগুলো তোমরা বই থেকে মুখস্থ করতে পারবে, সেগুলো ভিডিওতে আলোচনা করে শুধু শুধু ভিডিওকে বড় করবো না। চলো তাহলে এবার আমরা ফ্লুরিনের অস্বাভাবিক আচরণটা একটু আলোচনা করি। ফ্লুরিনের অস্বাভাবিক আচরণ। দেখো, প্রত্যেক ব্লকই যখন আমরা পড়ি, সেটা পি ব্লকের আন্ডারে হোক বা এস ব্লকের আন্ডারে হোক, প্রথম যে মৌলটা থাকে তার মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কারণ কি, প্রথম মৌলটা হয় সব থেকে ছোট এবং প্রথম মৌলটা ডি, ফাঁকা ডি কক্ষ থাকে না পি ব্লকের ক্ষেত্রে। অর্থাৎ এর ক্ষেত্রে দুটি মূল কারণের অস্বাভাবিক আচরণ হওয়ার, একটি হচ্ছে আকারে ছোট, সঙ্গে তো এর আবার একটা ধর্ম রয়েছে এক্সট্রা, যে উচ্চ তড়িৎ ঋণাত্মক। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন, তাহলে উচ্চ তড়িৎ ঋণাত্মক এবং ফাঁকা ডি উপকক্ষের অনুপস্থিতি, অর্থাৎ ডি উপকক্ষ থাকে না। এই তিনটে কারণের জন্য কিন্তু আমরা ফ্লুরিনের আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করি। আমরা সেই অস্বাভাবিকতাগুলি একটু এবার আলোচনা করবো, কারণ এখান থেকে নানান প্রশ্ন তোমাদের পরীক্ষায় বহুবার আসে। প্রথম যেটা কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ সক্রিয়তা, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বা রাসায়নিক সক্রিয়তা। রাসায়নিক সক্রিয়তা। আনলাইক গ্রুপ 15, গ্রুপ 15 কি ছিল, প্রথম যে মৌল নাইট্রোজেনটা ছিল রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কিন্তু এখানে উল্টো, ফ্লুরিনটা হচ্ছে রাসায়নিকভাবে এই গ্রুপের বাকি মেম্বারদের তুলনায় অধিক সক্রিয়। কারণ কি, কারণ এফ এফ যে বন্ড, সেই বন্ড এনার্জিটা কম। অর্থাৎ ফ্লুরিনের মধ্যে যে এফ সিঙ্গেল বন্ড এফ থাকে, এই বন্ধনটা ভাঙতে কম শক্তির প্রয়োজন হয়। ফলে ফ্লুরিন কিন্তু খুব সহজেই বিক্রিয়ায় অংশ নিতে পারে। অর্থাৎ গ্রুপের বাকি মেম্বারদের তুলনায় ফ্লুরিন কেমিক্যালি মোর রিঅ্যাক্টিভ, খুব সহজে অপর বস্তুকে জারিত, বস্তুকে বললে ভুল, অপর মৌল বা যৌগকে জারিত করতে পারে। তাহলে এটা ফ্লুরিনের প্রধান বৈশিষ্ট্য। তৃতীয় কি বৈশিষ্ট্য, তা হলো জারণ স্তর। জারণ স্তর। গ্রুপের বাকি মৌলদের ক্ষেত্রে কিন্তু আমরা একাধিক জারণ স্তর লক্ষ্য করেছি। আগের ভিডিওতে আমি জারণ স্তর ডিটেলসে পড়িয়েছি, যারা সেই ভিডিও দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, অবশ্যই ভিডিওটা দেখে নেবে। ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র একটি জারণ স্তর সম্ভব, তা হলো -1। এর বাইরে কোনো জারণ স্তর কিন্তু ফ্লুরিনে সম্ভব নয়। দুটি ব্যাপার আলোচনা করি, কেন ফ্লুরিনের ক্ষেত্রে ধনাত্মক জারণ স্তর সম্ভব নয়। কারণ ফ্লুরিন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ যে কোনো বিক্রিয়াকালে
ফ্লুরিন কিন্তু অন্য মৌল বা যৌগের থেকে ইলেকট্রন গ্রহণ করবে, ফলে ফ্লুরিনের জারণ স্তর নেগেটিভ হবে। এবং যেহেতু ডি উপকক্ষ নেই, তাই ফ্লুরিন তার ভ্যালেন্সিটাকে এক্সপ্যান্ড করতে পারবে না। ফ্লুরিনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ফ্লুরিনের 9টা ইলেকট্রন, 1s2 2s2 2p5। দেখো 2 এর ডি হয় না, 2d উপকক্ষের অস্তিত্ব নেই। সুতরাং ফ্লুরিন কিন্তু তার জারণ অবস্থাটাকে 1 এর উপরে নিয়ে যেতে পারবে না। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে এটা একটা পয়েন্ট, জারণ স্তর এবং জারণ ক্ষমতা আলোচনা করলামই, যে সব থেকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট পৃথিবীর মধ্যে। তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ ফ্লুরিনের যৌগগুলো কিন্তু স্ট্রং হাইড্রোজেন বন্ড করতে পারে। হাইড্রোজেন বন্ধন, যেমন ধরো এইচএফ কিন্তু তরল, HCl HI এগুলো কিন্তু গ্যাস, মূলত HCl এবং HBr গ্যাস। কারণ কি? কারণ HI এর মধ্যে আমরা খুব শক্তিশালী হাইড্রোজেন বন্ড দেখতে পাই। এখানে যদি আরো একটা HI এর অণু থাকে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারবে। অর্থাৎ ভেরি সরি HI লিখে ফেলেছি। HF যদি থাকে, এখানে যদি একটা HF থাকে, এই HF এর সঙ্গে HF এর স্ট্রং হাইড্রোজেন বন্ড হবে। অর্থাৎ শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠনের ক্ষমতা, এদের ক্ষেত্রে খুব স্ট্রং হাইড্রোজেন বন্ডিং আমরা দেখতে পাই। ফ্লুরিনের ক্ষেত্রে, যেটা কিন্তু গ্রুপ 17 এর বাকি মেম্বাররা পারে না, ফ্লুরিনের যে যৌগগুলো সেগুলো স্ট্রং হাইড্রোজেন বন্ড করতে পারে। সেই জন্য একটা প্রশ্ন তোমাদের ক্লাস 11এও এই প্রশ্নটা তোমরা পড়তে, 12এও তোমাদের কিন্তু আসতে পারে। প্রশ্নটা ভালো করে শুনে রাখো। আসলে ব্লকের যে কোনো সরাসরি বিক্রিয়া সেগুলো না আলোচনা করলেও চলে, কারণ বিক্রিয়াগুলো সরাসরি তোমরা বই থেকে মুখস্থ করবে, সে আমি বলে দিলেও তোমাদের মুখস্থই করতে হবে। কিন্তু এই ধরনের প্রশ্নগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো একটু বোঝা, যেমন একটা প্রশ্ন আছে KHF2 লবণের অস্তিত্ব আছে কিন্তু KHCl2 এর অস্তিত্ব নেই। তাহলে KHF2 অর্থাৎ HF আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? একটি একক্ষারীয় অ্যাসিড। সুতরাং একক্ষারীয় অ্যাসিডের পক্ষে তো এরকম আম্লিক লবণ তৈরি করা সম্ভব নয়। HCl একক্ষারীয় অ্যাসিড, সেই জন্য সে এটা করে না। কিন্তু HF এর ক্ষেত্রে কি হয়? HF আর একটা HF এর সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এতটাই শক্তিশালীভাবে যুক্ত হয় যে এটা H2F2 গঠন করতে পারে। তাহলে এই H2F2 যখন KOH এর সঙ্গে বিক্রিয়া করবে, তখন যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তখন কি লবণ উৎপন্ন হবে? KHF2 সঙ্গে জল। অর্থাৎ এটা কিন্তু ত্রিক্ষারীয় অ্যাসিডের মতো আচরণ করতে পারছে। এটাও কিন্তু একটা ফ্লুরিনের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্যই কিন্তু এগুলো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ফ্লুরিনের আকার খুব ছোট হওয়ার জন্য কিছু কিছু যৌগ, ফ্লুরাইড যৌগগুলো অধিক স্টেবল হয়। যেমন ধরো AgI থেকে AgF কিন্তু অনেক বেশি স্টেবল। ঠিক তেমনি যৌগের প্রকৃতি বদলে যায়। কিরকম? ধরো AlCl3 কিন্তু অনেক বেশি সমযোজী প্রকৃতির, কিন্তু AlF3 আয়নীয়। এটা সেই ফাজান্স রুল দিয়ে ব্যাখ্যা করতে হবে, কারণ ফ্লুরিনটা যেহেতু ছোট, সেই জন্য ফ্লুরিন কিন্তু খুব বেশি মাত্রায় দ্রবীভূত হবে না। যাদের ফাজান রুল বুঝতে একটু অসুবিধা আছে, তারা ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং এ আমার ফাজান্স রুল সংক্রান্ত একটা পুরো ডেডিকেটেড ভিডিও আছে শুধু ফাজান্স রুলের ওপরেই। সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, কারণ তোমরা 12-এ যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, WB যেই হোক, যেই মেন্স হোক বা জেন পার্ট নেট, যে নিট যে যাই দাও, সেখানে কিন্তু ফাজান রুল থেকে প্রশ্ন আসার একটা প্রবণতা লক্ষ্য করা যায়।
তাই চাইলে তোমরা ফাজানুলের ভিডিওটা একবার দেখে নিতে পারো। ক্লাস 11-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন যে অধ্যায়, সেখানে ফাজানুলের ভিডিও আছে। তাহলে AlF3 আয়নীয়, কারণটাকে এটা বললাম যে ফ্লুরিনের আকারটা ছোট, অর্থাৎ এই যে আকার ছোট হওয়ার জন্য ফ্লুরিন কিন্তু বেশ কিছু অন্যরকম বৈশিষ্ট্য সম্পন্ন যৌগ তৈরিতে সক্ষম। চলে আসি এবার আমরা একটু ক্লোরিনে। ফ্লুরিন মোটামুটি আলোচনা হলো। ক্লোরিন, ক্লোরিন নানাভাবে প্রস্তুত করা যেতে পারে। তার মধ্যে একটা ইজি ওয়ে হচ্ছে ক্লোরাইড লবণ থেকে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ও MnO2 সহ উত্তপ্ত করি তাহলে কিন্তু আমরা ক্লোরিন গ্যাস পেয়ে যাব। আসলে সোডিয়াম ক্লোরাইড এবং H2SO4 এর বিক্রিয়ায় প্রাথমিকভাবে HCl তৈরি হয়। সেই HClটাকে যদি আমরা MnO2 সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে ডিরেক্ট ক্লোরিন পেয়ে যাব। সঙ্গে অবশ্যই MnSO4, Na2SO4 এবং জল তো পাবোই। মানে এখানে মূল বিক্রিয়াটা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই দুটো জিনিসের বিক্রিয়া হয়, HCl তৈরি হয়। সেই HClটা আবার MnO2 সঙ্গে বিক্রিয়া করে MnCl2 প্লাস, আচ্ছা এটা MnCl2 হবে, Cl2 এবং জল উৎপন্ন করতে পারে। এটা ক্লোরিনের একটা সাধারণ, এখানে তো Cl2টা বেরিয়ে গেছিল, এটা ঠিকই লিখেছিলাম। এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। আমরা এখান থেকে ক্লোরিন পেতে পারছি, অর্থাৎ এই বিক্রিয়াটা দ্বারা আমরা ক্লোরিন তৈরি করতে পারি। এছাড়া আমাদের ক্লোরিন থেকে যেগুলো পড়তে লাগবে, যে বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে কোন কোন বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ। সঙ্গে আমি কতগুলো টপিক একটু বলি। ক্লোরিন জল সম্পর্কে একটু পড়তে লাগবে। ক্লোরিন জল হচ্ছে, ক্লোরিনকে যদি আমরা জলের মধ্যে গুলি তাহলে কি হয়, জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। প্রথমে HOCl হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। সেই HOClটা একটা দূষিত যৌগ, সেটা ভেঙে গেলে জায়মান অক্সিজেন তৈরি হয়। সেই কারণে কিন্তু ক্লোরিন ওয়াটার ভালো ব্লিচিং এজেন্ট, অর্থাৎ রং নষ্ট করতে পারে। কি হয়, বিরঞ্জক এবং জীবাণুনাশক, এই দুটো ধর্মই লক্ষ্য করা যায়। ক্লোরিনকে যদি আমরা জলের মধ্যে দিই তাহলে HOCl উৎপন্ন হয় এবং সঙ্গে HCl উৎপন্ন হয়। এই HOCl যৌগটা স্টেবল নয়, এই যৌগটা ভেঙে গেলে আবার HCl, এবং এই যে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় সেই জায়মান অক্সিজেনটা কিন্তু জীবাণুও ধ্বংস করতে পারে এবং বিরঞ্জিতও করতে পারে। এখানে একটা প্রশ্ন দেয় যে ক্লোরিন কেন শুষ্ক অবস্থায় কোনো পদার্থকে বিরঞ্জিত করতে পারে না? কারণ ক্লোরিন দ্বারা বিরঞ্জনের জন্য এই জায়মান অক্সিজেনটা প্রয়োজন। সেই জায়মান অক্সিজেনটা ক্লোরিন তখনই তৈরি করতে পারবে যখন ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করছে। সুতরাং ক্লোরিনকে জলের মধ্যে যদি আমরা দ্রবীভূত করি তখনই কিন্তু যে ক্লোরিন ওয়াটারটা পাবো তার বিরঞ্জন ধর্ম থাকবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার কিন্তু জীবাণুনাশক ধর্ম লক্ষ্য করা যাবে। আচ্ছা, এদের অ্যাসিডের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে HCl। HCl তোমরা একদম সেই ছোটবেলা থেকে পড়ছো, এর মধ্যে নতুনত্ব আর আমার কিছু পড়ানোর নেই। আমি তোমাদের হ্যালোজেন যে হাইপোহ্যালাস অ্যাসিড সেটা একটু পড়াচ্ছি। হাইপোহ্যালাস অ্যাসিড অর্থাৎ এই কোন HOCl, HO, Br, HO,
আই। প্রথমেই বলার একটা কথা যে ফ্লুওরিন কিন্তু হাইপো হ্যালাস অ্যাসিড তৈরি করতে পারবে না। কি বললাম? ফ্লুওরিন কিন্তু হাইপো হ্যালাস অ্যাসিড তৈরি করতে পারবে না, কারণ দেখো এই যৌগগুলোতে হ্যালোজেনের যেটা প্লাস, এটা কিন্তু প্লাস জারণ স্তরে রয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই হতে পারে যে ফ্লুওরিন কেন হাইপো হ্যালাস অ্যাসিড তৈরি করতে পারে না? মানে এগুলো হ্যালোজেনের অক্সি অ্যাসিড। হাইপোহ্যালাস মানে মূলত এগুলো হচ্ছে হ্যালোজেন অক্সি অ্যাসিড, এটাকে হাইপোহ্যালাস অ্যাসিড বলতে পারো বা হ্যালোজেনের অক্সি অ্যাসিড বলতে পারো, হাইপোহ্যালাস অ্যাসিড বা হ্যালোজেন অক্সি অ্যাসিড। অর্থাৎ এই যে যৌগটা HOF এর কিন্তু কোনো অস্তিত্ব নেই, এখনো অস্তিত্ব আছে কোথায়? ফ্লুরিন, ক্লোরিন বা ব্রোমিনের ক্ষেত্রে। হাইপোহ্যালাস এই প্রথমটার নাম, এবার যখন এর যোজ্যতা বাড়ে তখন তো হাইপোহ্যালাস থাকে না, পুরোটাকে ইন জেনারেল একসঙ্গে হ্যালোজেন অক্সাইড, এরপর হ্যালাস অ্যাসিড আছে, তারপর হ্যালিক অ্যাসিড আছে এবং লাস্টে গিয়ে পার হ্যালিক অ্যাসিড আছে। প্রতিটি আলোচনা করবো। প্রথমে হাইপোহ্যালাস অ্যাসিডটা লিখেছিলাম বলে হাইপোহ্যালাস অ্যাসিড হেডিং দিয়ে দিয়েছিলাম। তাহলে ফ্লুরিন কিন্তু এদের কোনোটাই করতে পারে না, তাহলে এগুলোর নাম হচ্ছে হাইপোহ্যালাস অ্যাসিড। নাম যেগুলো লিখেছি আর একটা ব্যাপারের সঙ্গে আলোচনা করেছি, এদের আম্লিকতা কিন্তু নির্ভর করে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটির উপর। অর্থাৎ হ্যালোজেনটা যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত হাইপোহ্যালাস অ্যাসিডগুলো কিন্তু অধিক আম্লিক হবে। কি বললাম? হ্যালোজেনটা যত বেশি তড়িৎ ঋণাত্মক হবে হাইপোহ্যালাস অ্যাসিডগুলি তত বেশি আম্লিক হবে। কারণ দেখো এই যে যৌগটা HOCl, তাহলে এই বন্ডটা ভাঙতে হবে অ্যাসিড হওয়ার জন্য। ভালো করে বোঝো, এই বন্ধনটা ভাঙতে হবে। এই বন্ধনটা কখন ভাঙবে? যখন অক্সিজেন বেশি ইলেকট্রন ডেফিসিট হবে। তাহলে এই এলিমেন্টটা যদি এখানকার অক্সিজেন থেকে ইলেকট্রনটাকে টেনে নেয় তাহলে এই বন্ধনটা ভাঙার প্রবণতা বাড়বে। সুতরাং সব থেকে বেশি কোনটা হবে? HOCl, কারণ F তো নেই এখানে। তারপর হবে HOBr, তারপর হবে HOI। তার মানে যত হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কমবে তত হাইপোহ্যালাস অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু আম্লিকতা কমবে। ক্লিয়ার হলো? এবার যদি আমরা একটা পার্টিকুলার হ্যালোজেনকে ধরে আলোচনা করি যে তার হাইপোহ্যালাস অ্যাসিড, পার হ্যালাস অ্যাসিড সব কটা, ধরো আমরা ক্লোরিন ধরে আলোচনা করছি, এক্সপ্লেনেশন ইজ সেম ফর অল আদার। তাহলে হাইপোহ্যালাস অ্যাসিড HOCl, তারপর কি রয়েছে আমি চিহ্নটা পরে দেবো। হাইপো হ্যালাসের পরে হ্যালাস, Cl2। তারপরে হচ্ছে হ্যালিক অ্যাসিড HOCl3, আর লাস্ট হচ্ছে পার হ্যালিক অ্যাসিড বা HOCl4। তাহলে হাইপোহ্যালাস অ্যাসিড, হ্যালাস অ্যাসিড, হ্যালিক অ্যাসিড, পার হ্যালাস অ্যাসিড, চারটে। তাহলে এই চারটের ক্ষেত্রে আমরা দেখব সব থেকে বেশি আম্লিক হবে লাস্টেরটা। মানে যত হ্যালোজেন পরমাণুর সংখ্যা বাড়বে, ভালো করে যত হ্যালোজেন পরমাণুর সংখ্যা বাড়ছে, ও এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা হ্যালোজেন পরমাণু নয়, এটা তো অক্সিজেন, সেটাই ভাবছিলাম কি ভুল হচ্ছে। HClO2, HClO3, HClO4।
দেখো এবার আমাদের একদম কোনো আর সমস্যা নেই যে হাইপোহ্যালাস অ্যাসিড, হ্যালাইক অ্যাসিড, হ্যালাস অ্যাসিড এবং পারহ্যালাস অ্যাসিড, যত এই অক্সিজেন পরমাণুর সংখ্যাটা বাড়ছে, তার মানে ক্লোরিনটা প্রথমবার ছিল +1, তারপর হলো +3, তারপর হলো +5 এবং তারপরে হলো +7। বাম দিক থেকে ডান দিকে আমরা যত গেছি তত কি হয়েছে, ক্লোরিনের যোজ্যতা বেড়েছে। যত ক্লোরিনের যোজ্যতা বাড়বে তত এই যৌগটার আম্লিকতা বাড়তে থাকবে। অর্থাৎ এদের আম্লিকতার যে ক্রমটা হবে সেটা সবার প্রথমে হচ্ছে হাইপোহ্যালাস, কোন একটা পার্টিকুলার ক্ষেত্রে এটা হাইপোক্লোরাস না, আমি ক্লোরাস লিখছি না, ইন জেনারেল লিখছি হাইপোহ্যালাস, তারপরে হবে হচ্ছে হ্যালাস, তারপর হবে হ্যালিক, তারপর হবে পারহ্যালিক। এটা এক্ষেত্রে। আর পার্টিকুলার একটা হাইপোহ্যালাস অ্যাসিডের জন্য সবার প্রথমে হবে HOCl, তারপর হবে HOBr, তারপর হবে HOI। এর ব্যাখ্যা যেটা করেছিলাম এখানেও ব্যাখ্যাটা একই হবে, কারণ ক্লোরিনটা দেখো এই যে বন্ধনটা ভাঙবে, এখানে এই ক্লোরিনটা যত বেশি ইলেকট্রন ডেফিসিট হবে, মানে এখানে ইলেকট্রন টেনে নেবে, তত কি এই বন্ধন ভাঙাটা সহজ হবে। তাহলে এক্ষেত্রে কি সিএল এর সঙ্গে একটা সরাসরিও থাকবে, একটা ওইস থাকবে, আর একটা সিএল এরকম থাকবে। তাহলে কি হবে, এই ক্লোরিনটা আরো বেশি ইলেকট্রন ডেফিসিট, সুতরাং এই বন্ধনটা ভাঙার প্রবণতা আরো বেশি। তাহলে যত ক্লোরিনটার বা হ্যালোজেনটার জারণ সংখ্যা বাড়বে তত কিন্তু এই হাইপোহ্যালাস অ্যাসিডগুলোর, বা অ্যাকচুয়ালি হাইপোহ্যালাস অ্যাসিড বললে ভুল, হ্যালোজেনের অক্সি অ্যাসিডগুলোর আম্লিকতা ক্রমশ বাড়তে থাকবে। লাস্ট চলে আসি হচ্ছে ইন্টার হ্যালোজেন বা আন্তঃহ্যালোজেন যৌগ। এই যৌগগুলো তৈরি হয় হচ্ছে দুটি পৃথক হ্যালোজেন পরমাণুর দ্বারা। কি বললাম, দুটি পৃথক হ্যালোজেন পরমাণুর দ্বারা তৈরি হয় অন্তঃহ্যালোজেন বা যেমন আমরা বলি ইন্টার হ্যালোজেন। এখানে একটা প্রথমেই ব্যাপার বুঝতে হবে যে ফ্লুরিন কিন্তু এখানেও কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না, কারণ ফ্লুরিন সেই এক্সপ্লেন করতে পারবে না নিজের ভ্যালেন্সিকে, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছি। এখানে একটা প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট, যে আন্তঃহ্যালোজেন যৌগগুলো সাধারণ হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় কেন? আন্তঃহ্যালোজেন যৌগগুলি সাধারণ হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় কেন? কারণ দেখো, ধরো একটা সাধারণ হ্যালোজেনে কি রয়েছে, ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে বন্ড। এখানে ধরো আছে ক্লোরিনের সঙ্গে ফ্লুরিনের বন্ড। এখন এই ক্লোরিন ক্লোরিন বন্ডটা কি পুরোপুরি নন পোলার, কারণ দুটোরই তড়িৎ ঋণাত্মকতা সমান, কিন্তু ক্লোরিন ফ্লুরিন বন্ডের ক্ষেত্রে কি হবে, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ এই বন্ডটা স্লাইটলি পোলার। ফলে অন্তঃহ্যালোজেন যৌগগুলো কিন্তু বিক্রিয়া করার প্রবণতা সাধারণ হ্যালোজেন যৌগের থেকে অনেক বেশি হবে। হ্যালোজেন যৌগ বলছি, হ্যালোজেন মৌলের থেকে অনেক বেশি হবে, কারণ এই যৌগগুলো অধিক সক্রিয়। কারণ কি, বন্ধন ধ্রুবীয়, বন্ধনগুলো ধ্রুবীয় হওয়ার জন্য কিন্তু অন্তঃহ্যালোজেন যৌগগুলো অধিক সক্রিয় হয়। আর অন্তঃহ্যালোজেনের আকার মাঝে সাথে বের করতে দেয়, VSEPR এর সাহায্যে করবে। আমি তোমাদের একটা আকার করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বাকিগুলো পারবে। আমি IF3, IF5 এবং IF7 এই তিনটের ক্ষেত্রে VSEPR দিয়ে আমরা কিভাবে গঠন বের করতে পারি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এর ক্ষেত্রে যদি আমরা EP বের করি, ইলেকট্রন পেয়ার 7 যোগ 3/2 মানে 5 EP, তিনটে ফ্লুরিন রয়েছে, তার মানে 3BP 2LP। তাহলে TBP এর মতো স্ট্রাকচার হবে, মানে আয়োডিন, দুটি লোন পেয়ার থাকবে, আর
তিনটি ফ্লোরিন থাকবে, অর্থাৎ টি শেপড, টি আকৃতি বিশিষ্ট হবে। যদি IF5 এ যাই, ইপি আবার বের করবো আমরা, 7 + 5/2 6 ইপি, তাহলে 6 ইপির মধ্যে 5 বিপি 1 এলপি, 6 ইপি মানে অক্টাইড ডালের মতো স্ট্রাকচার হবে, যারা একটা লোন পেয়ার থাকবে। স্কোয়ার পিরামিড, বর্গাকার পিরামিড। IF7 এর ক্ষেত্রে হচ্ছে ইপি 7 + 7/2, অর্থাৎ 7 ইপি, সবকটাই বিপি, 7 বিপি, তার মানে পেন্টাগোনাল বাই পিরামিড। এই ধরনের আকার আমরা পাবো IF7 এর ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা আকারগুলো কিন্তু অন্তঃহ্যালোজেনের বের করে নিতে পারি, যেটা বলবে বাকিগুলো একই টাইপের হবে, BSc এর সাহায্যে বের করে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত গ্রুপ 17 এর শেষ অংশ, অর্থাৎ ফ্লুরিনের অস্বাভাবিক আচরণ, ক্লোরিনের কিছু গুরুত্বপূর্ণ অংশ এবং অন্তঃহ্যালোজেন অংশটা আলোচনা করলাম। প্রথমেই যেমন বলেছিলাম, এই ভিডিওর ডেসক্রিপশনে পুরোপুরি পি ব্লক থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের পড়ার প্রয়োজন তার সমস্ত কিছু লিঙ্ক একটা PDF আকারে আমরা দিয়ে দেবো। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে, ভিডিওর একটা অংশ যেটা আমাদের ভুল হয়েছে তার জন্য আমরা আবারও বলছি ক্ষমা প্রার্থী, এবং কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে বা কিছু আমাদের জানানোর থাকলে তো অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।